নমস্কার, স্বাগতম সবাইকে। আজ দ্য গ্রেট সোশ্যালিস্ট রেভলিউশন, রুশ বিপ্লবের কথা। সালটা 1904। তখন রাশিয়া রোমানভ বংশের আন্ডারে শাসিত হচ্ছে। রাশিয়ার যারা শাসক তাদেরকে জার বলা হতো, আর এই জারের অত্যাচার তখন তুঙ্গে, চরম সীমায়। রাশিয়ার জনগণ তখন এই জারের অত্যাচার সহ্য করছে, কিন্তু তারা জারের বিরুদ্ধে কিছু বলে উঠতে পারছে না, যেহেতু জারকে তারা ভগবানের একজন প্রতিনিধি হিসাবেই দেখে। পোপ সেভাবেই প্রচার করে আসছে, যুগের পর যুগ ধরে তারা এটা জেনে আসছে। অতএব জারের বিরুদ্ধে তারা প্রতিবাদে নামতে পারছে না, অত্যাচার তারা সহ্য করেই যাচ্ছে। বিভিন্নভাবে আর্থিক অবস্থা তাদের খারাপ হচ্ছে। রাশিয়া সেই সময় ইউরোপের অন্যান্য দেশের সাথে যুদ্ধে এভাবে জড়িয়ে পড়ছে যে অর্থনৈতিক সংকটের কাছাকাছি সেই রাশিয়ার যে সৈনিক, সেই সৈনিকদের অনেকের মৃত্যু ঘটছে, এবং সেই সময়কালটাই রাশিয়ার পক্ষে একটা বিশেষ দুর্ভাগ্যের সময় দেখা দিয়েছে। তারপর জারের অত্যাচার, মালিক শ্রেণীর অত্যাচার এবং সামন্ত প্রভুদের অত্যাচারে সাধারণ মানুষ, মধ্যবিত্ত সমাজ জর্জরিত। এই সময় আগুনের স্ফুলিঙ্গের মতো একটা ঘটনা ঘটে গেল। 1904 সাল, জাপান রাশিয়া আক্রমণ করলো। জর্জরিত এই জাতি সব কিছু মেনে নিলেও তাদের এই অপমান বোধ, জাপান যখন রাশিয়া আক্রমণ করলো তখন রাশিয়া হেরে গেল, এই অপমান বোধ তারা মেনে নিতে পারল না। দেশের বিভিন্ন মধ্যবিত্ত বর্গ, বুদ্ধিজীবী সম্প্রদায় এবং কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা মনে মনে ক্ষোভ প্রকাশ করলেন। মনে মনে, কেননা সেই সময় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল জারের পক্ষ থেকে। জারের একজন মন্ত্রী ছিলেন, নাম ছিল প্লেবে। এই প্লেবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। বিভিন্ন দিকে যেখানে জারের সমালোচনা হতো সেই সমস্ত দিকগুলো তিনি কঠোর হাতে দমন করেন। শ্রমিক, কৃষক বা অন্যান্য মধ্যবিত্ত সম্প্রদায়, বুদ্ধিজীবী, তারা তো কথা বলতে পারতই না। এমনকি উকিল, মাস্টার, শিক্ষক, তারাও সেভাবে বাক স্বাধীনতা তাদেরও ছিল না। ছাত্রদের সামনে জারের প্রশংসা করতে হতো শিক্ষকদেরকে। এরকম একটা অবস্থায় দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জাপানের কাছে রাশিয়ার পরাজয় সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু মেনে নিতে পারল না। তারা বিদ্রোহের দিকে এগিয়ে গেল। এই সময় প্লেভে দেখলেন যে রাশিয়ার মানুষ বিদ্রোহ করতে পারে, তাই তিনি আরও কঠোর দমন নীতি শুরু করলেন। চরমপন্থী কিছু সংগঠন এবং রাশিয়ার কিছু কিছু সংবাদপত্রকে তিনি নিয়ন্ত্রণ করলেন। প্লেভের অত্যাচার যখন বেড়ে গেল, চরম সীমায় পৌঁছালো, তখন কিছু বিপ্লবী সম্প্রদায়, চরমপন্থী সংগঠন, তারা প্লেভেকে হত্যা করল। প্লেভের মৃত্যুর পর জারের প্রধানরূপে যিনি নিয়োগ হলেন তিনি ছিলেন, যিনি সচিব হিসাবে নিয়োগ হয়েছিলেন, পোলক মিস্ত্রি। এই পোলক মিস্ত্রি খানিকটা উদারপন্থী গোছের মানুষ ছিলেন। তিনি দেখলেন যে কামানের সাহায্যে, রাইফেলের সাহায্যে রাশিয়াকে বা রাশিয়ার মধ্যবিত্ত সম্প্রদায়, শ্রমিক, কৃষক শ্রেণীকে আটকে রাখা সম্ভব নয়। তাই তিনি তাদেরকে কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি পল্লী প্রতিনিধিদের ডাকলেন এবং সভাগৃহ বসালেন এবং তাদের যে কথা শোনার একটা আশ্বাস দিলেন, যার তাদের কথা শুনবে এটা তিনি বললেন। এই জন্য তাদের নিয়ে একটা বৈঠক হলো, এবং বৈঠকে ওই পল্লী প্রতিনিধিরা বললেন যে তাদের বাক স্বাধীনতা চায় আর তারা আইনসভায় যোগদান করতে পারবে এমন অধিকার চায়। তো উদারপন্থী পোলক মিস্ত্রি এই কথাতে খানিকটা ঘাবড়ে গেলেন। যদিও উদারপন্থী ছিলেন তবুও ঘাবড়ে গেলেন, এবং তিনি ঘোষণা করলেন যে যার এরকম কোনো শর্ত তাদের মেনে নেবে না। যার তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু শর্ত তাদের মেনে নেবে না। ইতিপূর্বে যে প্লেভের সময়ে খাদ্যের জন্য খানিকটা ঝামেলা হয়ে গেছে। কৃষকরা যখন খাদ্য পাচ্ছিল না তখন তারা সামন্ত প্রভুদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এখন আন্দোলনটা আরও বেড়ে গেল। সংবাদপত্র, বিভিন্ন অন্যান্য স্বাধীন সংবাদপত্র তারা লিখতে শুরু করলো যে পল্লী প্রতিনিধিদের সঙ্গে জারের কর্মচারীদের এরকম বিরোধাভাস তারা লিখতে শুরু করলো। পোলার প্লেভের মতো সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করলো, এবং বিপ্লবী সম্প্রদায় যারা ছিল, বিপ্লবী বিভিন্ন সংগঠন, সেই সংগঠনগুলোকে ব্যান করতে শুরু করলো। তিনি উদারপন্থী নেতা হলেও তিনি বুঝেছিলেন যে আমার এই উদারপন্থী ধরনের জন্যই হয়তো রাশিয়াকে বিপ্লবের দিকে ঠেলে দেবে। তাই তিনি রাশিয়ার চরমপন্থী সংগঠন এবং বিপ্লবী সংগঠনগুলোকে কঠোর হাতে, চরম হাতে দমন করার সিদ্ধান্ত নিলেন। এই ধরনের একটা সিচুয়েশন, এই ধরনের একটা অবস্থা যখন রাশিয়াতে চলছে,
তখন রাশিয়ার মানুষের মনে, সাধারণ মানুষের মনে, সাধারণ জনের মনে একটা বিক্ষোভের দানা বাঁধতে শুরু করলো। বিভিন্ন ফ্যাক্টরিতে মালিক পক্ষের বিরুদ্ধে শ্রমিকরা আস্তে আস্তে জোট বাঁধতে শুরু করলো এবং কৃষকরাও সামন্ত প্রভুদের বিরুদ্ধে জোট বাঁধতে শুরু করলো। ঠিক এই সময়তেই জারের অতিরিক্ত খরচ বেড়ে গেল। বিভিন্ন ইউরোপের অন্য দিকে যুদ্ধ করার জন্য এবং নিজের বিলাসবহুল জীবনের জন্য কর বাড়ানোর সিদ্ধান্ত নিল জার, এবং জারের এই সিদ্ধান্ত রাশিয়াবাসীর চোখ আরও খুলে দিল যে জার সাধারণ মানুষের জন্য বা তার প্রজাদের জন্য জার শাসন করছেন না, জার শাসন করছেন নিজের ঔদ্ধত্যকে বজায় করার জন্য, নিজের ক্ষমতাকে জাহির করার জন্য। কিছু কিছু সৈনিকও বিদ্রোহকে ভিতরে ভিতরে সমর্থন জানাতে শুরু করলো। এখান থেকে শুরু হবে রাশিয়ার দুটো শ্রেণী, একটা নরমপন্থী শ্রেণী এবং একটা চরমপন্থী শ্রেণী। নরমপন্থী শ্রেণীরা মানত যে জারকে নিয়েই, জারের কথা শুনে এবং জারকে সমর্থন জানিয়েই তাদেরকে দাবি দাওয়া রাখতে হবে জারের কাছে, যে গ্রাম্য প্রতিনিধি বা পল্লী প্রতিনিধিদের যে দাবি সেগুলো যথেষ্ট ন্যায়সঙ্গত এবং জার সেগুলোকে নিয়ে বিচার করবে। কিন্তু চরমপন্থী যারা ছিলেন তারা এটা মানলেন না। তারা চাইলেন বিদ্রোহের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমেই এই জারের, অত্যাচারী জারের শাসন উৎখাত করা দরকার। এই চরমপন্থী দলে রাশিয়ার বিভিন্ন যুবক যুবতী সম্প্রদায় তারা সব যোগ দিল। কিছু কিছু সংবাদপত্র এবং কিছু কিছু সৈনিক, বিশেষ করে নাবিক যে যারা ছিলেন, জলসৈনিক, তারাও এতে অনেকে যোগ দিলেন ভিতরে ভিতরে। এবং শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী তারাও আস্তে আস্তে চরমপন্থী আন্দোলনে যোগ দিতে শুরু করলেন। তো এইভাবে রাশিয়াতে একটা বিদ্রোহের একটা দামা বাজতে শুরু করলো, বিদ্রোহের একটা পরিবেশ শুরু হলো। এভাবে রাশিয়াতে বিপ্লবের পরবর্তী পর্যায়ে কী ঘটবে আমরা পরের ভিডিওতে দেখব, এবং প্রতিটা আলাদা আলাদা সিরিজ আসবে কীভাবে রাশিয়াতে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, কীভাবে বলশেভিক দল দ্য গ্রেট সেপ্টেম্বর রেভলিউশন এনেছিল, অক্টোবর বিদ্রোহ কী, অক্টোবরের ধর্মঘট কী, সমস্ত কিছু এগুলো পরবর্তী ভিডিওতে চর্চা হবে। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব কীভাবে রাশিয়াকে আমূল পরিবর্তন এনেছিল, জারের পতন ঘটিয়েছিল, জারতন্ত্রের, সমস্ত কিছু আলোচিত হবে এই চ্যানেলে।